কৃষিকাজ কৃষি সাজ আর কৃষক হয়ে, কৃষিকাজ কৃষি সাজ আর কৃষক হয়ে, লাঙল নিয়ে মোরা স্বাবলম্বী হব, লাঙল নিয়ে মোরা স্বাবলম্বী হব, নিজের পরে খেয়ে, নিজের পরে খেয়ে। রব না পরনির্ভর, হব মোরা স্বনির্ভর, রব না পরনির্ভর, হব মোরা স্বনির্ভর, নিজের পরে খেয়ে, নিজের পরে খেয়ে। কৃষিকাজ কৃষি সাজ আর কৃষক হয়ে, কৃষিকাজ কৃষি সাজ আর কৃষক হয়ে, কৃষিকাজ কৃষি সাজ আর কৃষক হয়ে। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি পশ্চিম ত্রিপুরার হাজামারা ব্লক আরডি ব্লকের সুদূর সুবল সিং অঞ্চলে। আজকে আমরা কৃষির ওপর একটি আলোচনা সভার আয়োজন করেছি। আমাদের এই আয়োজনের উদ্যোক্তা হচ্ছে দূরদর্শন কেন্দ্র আগরতলা এবং ICAR ত্রিপুরা সেন্টার ও ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার গভর্নমেন্ট অফ ত্রিপুরার যৌথ উদ্যোগে আমাদের এই অনুষ্ঠান উপস্থিত হতে চলেছে। আমরা এই আলোচনা সভায় প্রধানত যেই বিষয়টির ওপর গুরুত্ব দেব সেটি হচ্ছে কৃষকরা তাদের দৈনন্দিন কর্মজীবনে কি কি সমস্যার সম্মুখীন হয়ে থাকে বা তাদের কর্মক্ষেত্রে তারা কতটা সফল বা যেসব সমস্যার তারা সম্মুখীন হয় সেই সমস্যাগুলো সমাধান করা কি করে সম্ভব, এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যেই অতিথিরা আজকে উপস্থিত রয়েছেন আমি একটু তাদের সাথে আলাপ করিয়ে দিই। রয়েছেন JS পাঠান, ডেপুটি ডিরেক্টর অফ ইঞ্জিনিয়ারিং, হেড অফ অফিস, দূরদর্শন কেন্দ্র আগরতলা। এছাড়া রয়েছেন প্রবীর দেববর্মা, প্রোগ্রাম এক্সিকিউটিভ, হেড অফ প্রোগ্রাম, দূরদর্শন কেন্দ্র আগরতলা। এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর উত্তম সাহা, সহ কৃষি অধিকর্তা, টি সমিতি। এছাড়া রয়েছেন প্রদ্যুৎ কুমার দে, কৃষি অধিকর্তা, টি সমিতি। হামবাই संतिनी और हासालनी सिनी हेजामारा ब्लॉकनि आन्दार जों और तिनी सिनी हुकबनि ककन तैनाय साइमाननि बागै जों और फाइलायगा और जों अपान्दा संचाजाकमानि अबंखा दूरदर्शन केन्द्र ताई बिनि लगिओ ICAR त्रिपुरा चैप्टर ताई तंगो डिपार्टमेंट ऑफ एग्रीकल्चर गवर्नमेंट ऑफ त्रिपुरा बरक बायलो जिमाविने अ प्रोग्राम खाइजाकमानि अबंखा सुबल सिंह कामिओ एंके जों सिनर तेबो सिनी नारवाय मानखा अ नारवाय रखा सिनी ICAR त्रिपुरा चैप्टर नि बरक फाइसक बायजाक क गोबां नारकना बागैनाय एंका अ जागाव सिनी मानजाखा जों पहिलाव मानखा सिनी डॉक्टर M दत्त, जॉइंट डायरेक्टर ICAR। अबनि उला जों मानखा डॉक्टर SN भौमिक, सीनियर साइंटिस्ट ICAR त्रिपुरा चैप्टर। अबनि औरमानखा जों मिसेस हेमावती रनबरार, साइंटिस्ट, प्लान्ट पैथोलॉजी ICAR। डॉक्टर H लंबुसना देवी, साइंटिस्ट, हॉर्टिकल्चर। डॉक्टर A गंगेरा देवी, साइंटिस्ट, प्लान्ट फिजियोलॉजी। डॉक्टर विनय सिंह, साइंटिस्ट, पोल्ट्री साइंस। चंदन देवनाथ, साइंटिस्ट, फिशरीज। अबनि उलतंग डॉक्टर अभिजीत हालदार, प्रिंसिपल साइंटिस्ट, एनिमल साइंस ICAR। अबनि उलतंग डॉक्टर गुलाब सिंह यगलो, साइंटिस्ट, एग्रेनरी SAR त्रिपुरा चैप्टर लेम्बुछरा। अबनि उलतंग सिनी डॉक्टर अशोक मजुमदार, वेटेनारी ऑफिसर, मोहनपुर ब्लॉक ARDD गवर्नमेंट ऑफ त्रिपुरा। जों बरंग मानखा सिनरा तिनी सिनी कक सालायनायनि बागै अबंखा सिनी हुक मानो तैनाय कक मालाय मुं पान्दा फायदे हायके जों बुसकांनि तेबो प्रोग्राम आगोगित लांगानो अबनि बागै आं आनि लगि तंनाय सिनी चंद्रनि दिने याफारिरो। এখন আপনাদের সামনে কিছু বক্তব্য রাখবে আমাদের ICAR এর ডাইরেক্টর। হামবাই নমস্কার সমস্ত উপস্থিত কৃষক বন্ধুদের ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের তরফ থেকে
আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং দূরদর্শন কেন্দ্র আগরতলাকেও আমি অভিনন্দন জানাচ্ছি যে এমন একটি সুন্দর এবং মনোজ্ঞ একটি অনুষ্ঠানের আয়োজন এরা করেছেন। বিশেষ করে বলতে গেলে যে এখন কৃষির যে একটা উপযুক্ত সময়, আউশ ধান লাগানোর একটা উপযুক্ত সময়, এই বৈশাখ মাস থেকেই কিন্তু কৃষির যত রকমের কাজ শুরু হয় সেটা এখন থেকেই শুরু হয় এবং এমন একটা উপযুক্ত সময়ে এই দূরদর্শন কেন্দ্র থেকে এমন একটা সুন্দর একটি আলোচনা চক্রের আয়োজন করেছেন। তাতে ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ লেম্বুচেরাতে আমাদের যে কৃষি গবেষণাগার রয়েছে সেখান থেকে আমরা এসেছি। আমাদের প্রায় সমস্ত বৈজ্ঞানিকরাই আজকে আমার সাথে এখানে এসছেন। আপনাদের যে সমস্ত প্রশ্ন থাকবে সেগুলো নিয়ে আমরা বিশদ আলোচনা করব এবং আরও আমার ভালো লাগছে যে কৃষি দপ্তরের অনেক বন্ধুগণ এবং অনেক অফিসারবৃন্দও আজকে আমাদের মাঝখানে উপস্থিত রয়েছেন। তারাও আপনাদের বিভিন্ন ধরনের যে প্রশ্নাবলী থাকবে, যে জিজ্ঞাসা থাকবে, সেইগুলো নিয়ে আলোচনা হবে। আপনারা হয়তো জানেন যে ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ শুধু কৃষি নয়, কৃষি ছাড়াও পশুপালন এবং মৎস্য চাষের উপরে গবেষণা করে থাকে। কারণ এই তিনটিকে একসাথে নিয়ে একজন কৃষক মানে কি? কৃষক মানে হচ্ছে যে সে শুধু ধান লাগায় তা নয়। এই কৃষক মানে হচ্ছে সে ধানও লাগায় এবং ধানের সাথে সাথে পশুপালন করে থাকে এবং পশুপালনের সাথে সে মৎস্য পালন করে থাকে এবং তাদের যে বিভিন্ন জিজ্ঞাসা রয়েছে সেটা আজকে আমরা আপনাদের মাঝখানে বিভিন্ন আলোচনার মাধ্যমে আমরা আপনাদের আলোচনা শুনব এবং আমাদের তরফ থেকে আপনাদের যে জিজ্ঞাসা থাকবে তার উত্তরগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এইটুকু বলে আমি আজকের আলোচনা শুরু করার জন্য অনুরোধ করছি। নমস্কার। দর্শক বন্ধুরা, এখন আমরা আমাদের দূরদর্শন কেন্দ্রের হেড অফ অফিসার ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর मिस्टर JS पठानকে বলবো কিছু বক্তব্য রাখার জন্য। सभी के नमस्कार। यहाँ उपस्थित मंच पे सभी साइंटिस्ट, ICAR के लोग, डिपार्टमेंट ऑफ एग्रीकल्चर ऑफिसर्स, दूरदर्शन के हमारे हेड ऑफ प्रोग्राम श्री प्रबीर, हमारी टीम दूरदर्शन की, किसान बंधु बहनों और भाइयों, मैं इस सेमिनार में आप सभी का स्वागत करता हूं। जो दूरदर्शन केंद्र अगरतला और ICAR त्रिपुरा सेंटर और डिपार्टमेंट ऑफ एग्रीकल्चर गवर्नमेंट ऑफ त्रिपुरा, हम तीनों ने मिलकर अरेंज किया है। दोस्तों, भारत देश जो है एक कृषि प्रधान देश है। यहाँ पे आज भी 70 से ज़्यादा % लोग देहातों में रहते हैं जो खेती से जुड़े व्यवसाय करते हैं। तो मैं समझता हूँ कि जब तक ये बड़ा समाज हमारा सुशिक्षित नहीं होगा, वेल इन्फॉर्म नहीं होगा, ये किसान वर्ग जब तक हमारा डेवलप नहीं होगा, जब तक सही माने में हमारी तरक्की नहीं होगी। और इसलिए हम लोग दूरदर्शन के माध्यम से सब किसान भाइयों को अच्छे से एजुकेट करना चाहते हैं। उनके फील्ड से जुड़ी हुई जो नॉलेज है, जो उनके फील्ड से जुड़ी हुई इंफॉर्मेशन है, क्रॉप से लगी हुई इंफॉर्मेशन है, वो हम आप तक अच्छे ढंग से पहुंचाना चाहते हैं। और इसी की सिलसिले में ये क्रॉप सेमिनार अरेंज हो रहे हैं। मुझे बताते हुए बहुत खुशी हो रही है कि दूरदर्शन अगरतला में एक पूरा फुल फ्लेश्ड इसका डिपार्टमेंट है हमारे पास में, डिपार्टमेंट ऑफ नैरोकास्टिंग, जो कि सारे किसानों से जुड़े हुए कार्यक्रम अरेंज करता है। बहुत जल्दी DD किसान एक स्पेशल चैनल किसान भाइयों के लिए दूरदर्शन का शुरू हो रहा है। इसके अंदर ये चैनल 24 घंटा चलेगा और बहुत सारे कार्यक्रम जो सारे किसानों से जुड़े होंगे इसके माध्यम से प्रसारित किए जाएंगे ताकि सारी इन्फॉर्मेशन आप लोगों को अवेलेबल हो। दोस्तों, यहाँ बहुत साइंटिस्ट लोग आए हैं और मैं समझता हूँ बहुत अच्छी उपयोग माहिती, बहुत उपयोगी इन्फॉर्मेशन आपको मिलने वाली है। मैं समझता हूँ कि ये क्रॉप सेमिनार आपके लिए बहुत ही उपयोगी होगा। मैं सबका एक बार फिर से स्वागत करता हूँ।
धन्यवाद। দর্শক বন্ধুরা, এখন আমরা সহ কৃষি অধিকর্তা ডক্টর উত্তম সাহাকে বলবো কিছু বক্তব্য রাখার জন্য। নমস্কার। ক্রপ সেমিনার বা শস্য সেমিনারে আগত বরিষ্ঠ বৈজ্ঞানিকগণ, আগরতলা দূরদর্শন কেন্দ্রের বরিষ্ঠ কর্মকর্তারা, প্লাস ত্রিপুরা সরকারের কৃষি প্রযুক্তিবিদগণ, এবং সবচেয়ে আজকে যাদেরকে নিয়ে এই অনুষ্ঠান, এই অঞ্চলের কৃষক ভাই এবং বোনেরা, সবাইকে রাজ্য সরকারের পক্ষ থেকে তথা আইসিআর লেম্বুচড়ার পক্ষ থেকে এবং দূরদর্শনের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, এবং এই অভিনন্দন অবশ্যই আগরতলা দূরদর্শনকেও আবারও জানাচ্ছি। কয়েকটা কথা এখানে বলতেই হবে। আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্য সরকার খাদ্য স্বয়ংভরতার ডাক দিয়েছেন এবং উদ্যান ফসল স্বয়ংভরতার ডাক দিয়েছেন। স্বয়ংভরতা শব্দটাকে খুব সহজভাবে যদি আমরা বলতে চাই, যে আপনার যতটুকু খাদ্য দরকার ততটুকু খাদ্য আপনি উৎপাদন করতে পারছেন কিনা। যদি না পারি তাহলে সেখানে কিসের অভাব? সেটা কি প্রযুক্তিগত অভাব বা অন্য কিছুর অভাব? আর সেই প্রযুক্তিগত ব্যাপারটার সম্প্রসারণ কতটা ঘটছে, এই অঞ্চলের কৃষকেরা নিত্য নতুন কৃষি সম্প্রসারণের কথাবার্তা বা তার উপযুক্ত প্রয়োগে আমরা কৃষি উৎপাদনকে নিয়ে যাচ্ছি কিনা, সেটা আজকে দেখার ব্যাপার। আমরা আশা করি আমরা যারা এই রাজ্যে কাজ করি কৃষি বিভাগে, এবং বিশেষ করে ভারতীয় গবেষণা অনুসন্ধান কেন্দ্র আইসিআর যেটা আছে, আমরা মাঠে ঘাটে কাজ করি, একটা উপলব্ধি আমাদের আছে, এই রাজ্যের কৃষকেরা, কৃষক ভাইয়েরা বোনেরা অত্যন্ত পরিশ্রমী। এখন আপনাদের যেটা দরকার সেটা হচ্ছে প্রযুক্তির প্রয়োগ। আপনারা জানেন ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে প্রযুক্তির কথাটা মাঠে ফলিয়ে আমরা কিন্তু ধীরে ধীরে বিভিন্ন শস্যের ক্ষেত্রে আমরা উৎপাদনশীলতার মানটাকে অনেক উপরে নিয়ে যাচ্ছি, এবং আমরা আশা করছি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় ত্রিপুরাও কিন্তু কম নই। আজকে আপনারা জানেন, আপনারা মাঠে কাজ করছেন, বিভিন্ন সবজি হোক, বিভিন্ন ফল চাষি হোক, বিভিন্ন ফুল চাষি হোক, বিভিন্ন সমস্যা আপনাদেরকে কিন্তু অনেকটা মাঝে মাঝে আপনাদেরকে বিব্রত করে। আপনাদের অবগতির জন্য বলছি, আমাদের এই রাজ্যে কিষাণ কল সেন্টার নামে একটা অর্গানাইজেশন আমাদের আছে, আমরা তৈরি করতে পেরেছি। সেখানে 1551 এই ফোন নাম্বারে যদি আপনি ফোন করুন তাহলে আপনার ফোনের কোনো পয়সা কাটবে না, কিন্তু আপনি আপনার সমস্যার কথাটা কিন্তু সঙ্গে সঙ্গে জানাতে পারেন, এবং চট জলদি ওই সমস্যার উত্তরণের পথটা কিন্তু আপনি পেয়ে যেতে পারেন, যেখানে আপনার মোবাইল ফোন থেকে করুন, ল্যান্ড ফোন থেকে করুন, সেটার জন্য কোনো পয়সা কাটছে না। এই সুযোগটা কিন্তু আপনাদের কাছে আছে। আমি খুব বেশি কথা না বলে এইটুকু বলবো, যে যা ফসলই করছি, সেটা উদ্যান ফসল হোক, সেটা বাগিচা ফসলই হোক, বা সেটা ধান, গম, ভুট্টা ইত্যাদি যাই হোক, এখন প্রযুক্তির যুগ। কাজেই প্রযুক্তিকে 100% প্রয়োগ করে দিয়ে আমাদের উৎপাদনশীলতাকে কতটা বাড়িয়ে নিতে পারি, এবং তাতে করে কৃষকদের যে আর্থ সামাজিক উন্নয়ন, সেই জিনিসটাকে আমরা কতটা বাড়িয়ে নিতে পারি, এই জিনিসটা কিন্তু আজকে আমাদের মধ্যে চ্যালেঞ্জ হিসাবে এসে গেছে। আমরা বদ্ধপরিকর রাজ্য সরকারের পক্ষ থেকে, এমনকি আইসিআর ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, এখান থেকে অনেক বৈজ্ঞানিকরা এসছে, সঙ্গে সঙ্গে আগরতলা দূরদর্শন যে ভূমিকাটা নিচ্ছে আপনাদেরকে সঙ্গে নিয়ে আপনাদের এই প্রযুক্তির কথাকে মাঠে ঘাটে ছড়িয়ে দিয়ে বিভিন্ন প্রদর্শনীমূলক চাষকে মানুষের মধ্যে অনেক বেশি সারা উদ্দীপনা তৈরি করার জন্য আগরতলা দূরদর্শন যে কাজটা করছে, সেটাও কিন্তু আগামী দিনে ত্রিপুরার কৃষির উন্নয়নে একটা নতুন মাত্রা দেবে, এবং সবশেষে এই এলাকার সমস্ত অংশের উপজাতি কৃষক ভাই বোনদের আবারও সরকারি তরফে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। নমস্কার, খুলুঙ্কা। হামবাই সিনি সারনা ओमफ्राय आं अर सिनि हुकबार खालाय जानाय रंनि थानिव आनि कायसिया साख्लायमुं दङ अबंखा नरक अ जागाव माल मातनो तैबो कक सोंमानाय नरकनि गोबांबा सोंमुं नरक हुकबार खालाय जामानो तैबो कक सोंमानाय ओमफ्राय फायदे सों ताबुक बसांगाव हाने हाय कक किसा खानालायनाय अबंखा सिनि डक्टर अभिजित हालदार प्रिन्सिपाल साइन्टिस्ट एनिमेल साइन्स आईसीएआर त्रिपुरा सेन्टार आं बनकयो कक नाराङा बागै।
আইসিআর এর তরফ থেকে প্রত্যেককে আমাদের অভিনন্দন এবং নমস্কার জানাচ্ছি। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি মূলত কৃষির সঙ্গে আমরা যে সমস্ত কাজগুলো করি সেই বিষয়ে আলোচনা করার জন্য এবং অবগতি হওয়ার জন্যে। আজকের কৃষি আমরা যদি বলি, কৃষির সঙ্গে যেরকম শস্য চাষ রয়েছে, যেরকমভাবে ফলের চাষ রয়েছে, তেমনভাবে কৃষির মধ্যে আমরা দেখতে পাই যে প্রাণী পালন ছাড়া কিন্তু কৃষি সম্ভব নয়। এবং আমরা যদি ইতিহাস দেখি, আমরা যদি অনেক বছর পুরনো ইতিহাসে চলে যাই, তাহলে দেখতে পাবো যে প্রাণী সম্পদ এই বিকাশের সাথে সাথে কৃষিরও বিকাশ ঘটেছে। অর্থাৎ কৃষি আজকের যখন ট্রাক্টর দিয়ে চাষ হয়, একটা সময় ছিল যখন কিনা এই আমাদের যে গরু আছে অর্থাৎ বলদ আছে, সেই বলদ দিয়ে ছাড়া কিন্তু চাষ করা যেত না। এবং সেই জায়গা থেকে কিন্তু কৃষির সঙ্গে প্রাণী পালন বা প্রাণী সম্পদ একসঙ্গে হাত ধরাধরি করে চলছে। এবং আজকের দিনে যেটা প্রাণী সম্পদ বিকাশে যেটা সবথেকে বড় যেটা দরকার, সেটা হলো যে আমরা যখন বলছি যে রাসায়নিক সার অনেক বেশি বেশি করে যখন ব্যবহার করা হচ্ছে এবং খাদ্যের মধ্যে এই সমস্ত রাসায়নিক সার চলে আসছে, তার জৈব পদার্থ চলে আসছে, তো সেগুলোকে কমানোর জন্য আমরা বলছি যে এখানে অর্গ্যানিক ফার্টিলাইজার ইউজ করার দরকার আছে, ব্যবহার করার দরকার আছে, যাতে করে আমরা এই রাসায়নিক সার থেকে কিছুটা হলেও মুক্তি পেতে পারি এবং আমাদের উৎপাদন বাড়াতে পারি। তো যখন আমরা এই জৈব সারের কথা বলবো, তখন কিন্তু প্রাণীর কথা ছাড়া কিন্তু আমরা ভাবতেই পারবো না। অর্থাৎ প্রাণী কিন্তু একটা মস্ত বড় ভূমিকা এখানে পালন করছে এবং বলতে পারি যে একটা সেন্ট্রাল রোল পালন করছে। সুতরাং প্রাণী পালনের ছাড়া আমাদের কোনো উপায় নেই। এবং সেই দিক থেকে দেখতে গেলে এই রাজ্যে যে সমস্ত প্রাণী সম্পদ রয়েছে, তার মধ্যে আমরা জানি যে এখানে গরু রয়েছে, এখানে ছাগল রয়েছে, এবং সব থেকে বেশি যেটা মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়, বিশেষ করে উপজাতি সম্প্রদায়ের মানুষ যারা জানেন এবং করছেন, সেটা হলো যে শূকর চাষ। আজকে শুধু উপজাতি সম্প্রদায় নয়, যারা উপজাতি সম্প্রদায়ের বাইরেও যারা রয়েছেন, শূকর চাষ এই ত্রিপুরা রাজ্যে একটা বিরাট ভূমিকা পালন করছে এবং মানুষের অর্থনৈতিক বিকাশের জন্য এর একটা মস্ত বড় ভূমিকা রয়েছে। তার সঙ্গে সঙ্গে অন্যান্য প্রাণীও রয়েছে, যেরকম মুরগি চাষ, সবই রয়েছে। তো মূলত আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আজকের এই রাজ্যে যখন স্বয়ংসম্বরতার কথা আমরা বলছি, তখন দুধের ক্ষেত্রে আমরা অনেকটা পিছিয়ে থাকলেও আমরা কিন্তু মাংসের দিক থেকে অনেকটা এগিয়ে রয়েছি। ডিম উৎপাদনেও আমরা সারা দেশে যা হয় তার সঙ্গে পাল্লা দিচ্ছি। তো এই জায়গাটা দাঁড়িয়ে আমার মনে হয় যে যদি দুধ উৎপাদন বাড়াতে হয়, তাহলে কিন্তু আমাদের আরও বেশি করে কিন্তু এই গাভী পালনের উপরে জোর দিতে হবে। এবং গাভী পালন করার জন্যে আমরা বিভিন্ন অনুষ্ঠানে আমরা আপনাদের সঙ্গে যখন মিলিত হই, বিভিন্ন সেমিনারে, সব জায়গাতেই আমরা একটা কথাই বলি যে গাভী পালন করতে গেলে ভালো জাতের গাভীকে পালন করতে হবে। অর্থাৎ আমরা এখানে যে সমস্ত গাভী দেখি, মূলত এগুলো হচ্ছে দেশি জাতের গাভী। দেশি জাতের গাভী পালন করলে যে দুধটা হয়, সেই দুধ দিয়ে বাড়িতে সবাই সম্ভব হয় না দুধ খাওয়ার। সুতরাং আমাদের যদি দুধ বেশি করে লাগে, তাহলে কিন্তু একটু সংকর জাতের গরুর কথা ভাবতে হবে। এবং তার জন্যে রাজ্য প্রাণী বিকাশ দপ্তর তারা অক্লান্তভাবে পরিশ্রম করছে, যাতে প্রজননের মাধ্যমে, কৃত্রিম প্রজননের মাধ্যমে এখানকার যাতে আরও অনেক বেশি সংকর জাতের গাভীকে মানুষের মধ্যে নিয়ে যাওয়া যায় এবং যেখান থেকে আমরা 5 থেকে 6 লিটার, এমনকি 10-15 লিটার অবধি দুধ আমরা তৈরি করতে পারি। এর পাশাপাশি আমরা আমাদের আইসিআর এর লেম্বুচেরা যে ফার্ম রয়েছে, সেখানে গত 2013 সালে আমরা মহিষ এনেছি। অর্থাৎ মহিষ এ রাজ্যে সম্ভব কিনা সেটা দেখার জন্য আমরা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছি। 2 বছর প্রায় অতিক্রান্ত, আমরা দেখছি যে এখানে মহিষও কিন্তু খুব ভালো হচ্ছে। মহিষ এখানে বাচ্চাও দিয়েছে, তাদের বৃদ্ধিও খুব ভালো এবং দুধও খুব ভালো দিচ্ছে। অর্থাৎ দুধ যদি ভালো দেয়, এবং সবথেকে বড় জিনিস যেটা হচ্ছে মহিষের দুধে আমরা দেখতে পাই যে যখন আমরা বাজারে যখন বিক্রি করি দুধ কোঅপারেটিভের কাছে, মিল্ক কোঅপারেটিভের কাছে, তখন সেখানে ফ্যাট পার্সেন্টেজের উপরে তার দাম নির্ধারণ করা হয়। গরুর দুধে 3.5% যখন ফ্যাট থাকে, তখন আমরা দেখতে পাই প্রায় 6 থেকে 7% ফ্যাট এই মহিষের দুধে থাকে। অর্থাৎ আমরা কিন্তু 1 লিটার দুধ বিক্রি করে যে টাকা পেতে পারি গরুর দুধ বিক্রি করে, আমরা 1 লিটার মহিষের দুধ বিক্রি করে ডবল টাকা পেতে পারি। অর্থাৎ এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। আগামী দিনে নিশ্চয়ই আমরা আরও বিস্তারিতভাবে
পরীক্ষা নিরীক্ষা করব এবং আপনাদের কাছে নিয়ে আসবো। এবং আমাদের যে রাজ্য পানি বিকাশ দপ্তর রয়েছে তারাও চিন্তা করছে এই মহিষ চাষ করে কিভাবে রাজ্যে আরও দুধ উৎপাদন বাড়ানো যায়। এর পাশাপাশি যেটা আমরা দেখতে পাই সেটা হলো যে এখানকার যে ছাগল উৎপাদনের বিষয়টা রয়েছে, সেই ছাগলের বিষয়ে বলার কিছু নেই। যদিও আমরা এখানে খুব অল্প 2, 3, 4টে করে ছাগল পালি, বিশেষ করে মহিলাদের এটা একটা নিজস্ব সম্পত্তি যেটা তারা বিক্রি করে তাদের অসময়ে টাকা রোজগার করতে পারে। যেটা আমার বলার বিষয় যে আমরা এখানে অনেক টিলা জমি দেখি, যে জমিগুলোতে এখনো পর্যন্ত মানুষ কিছু করে না। সেই জমিগুলোতে আমরা যদি চাষ করতে পারি বা অর্থাৎ যদি ঘাসের চাষ করতে পারি এবং সেখানে যদি আমরা ছাগল চাষ করতে পারি তাহলে কিন্তু ছাগল থেকে অনেক টাকা রোজগার হতে পারে। অর্থাৎ এটা আমাদেরকে ভাবতে হবে যে আমরা যে সমস্ত জমি এখনো পর্যন্ত ধান চাষ বা অন্য কোনো ফলের চাষ কোনো কিছু করি না, অথচ এমনি পড়ে রয়েছে, সেই জায়গাগুলোকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি এবং সেটা এই ছাগল উৎপাদনের মাধ্যমে কিভাবে করা যায়, আমরা এই নিয়ে প্রচুর গবেষণা করছি। আমাদের কাছে যথেষ্ট ধরনের প্রযুক্তি রয়েছে। আপনারা যদি মনে করেন যে আপনারা কেউ আগ্রহী আছেন, আমাদের দপ্তরে এসে অর্থাৎ আইসিআরে এসে লেম্বুচেরা এসে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমরা আমাদের যথাসাধ্য আমাদের যতটুকুনি সম্ভব আমরা তাদেরকে আমরা টেকনিক্যাল সাপোর্ট দেবো। এর পাশাপাশি আর একটি কথা বলি, সেটা হলো যে এখানকার যে শূকর পালন নিয়ে নতুন কিছু বলার নেই, কিন্তু শূকর যেভাবে আমরা পালন করি কৃষক ভাইরা আপনাদের একটু মনে রাখতে হবে যে শূকর থেকে অনেকগুলো রোগ কিন্তু মানুষের মধ্যে আসার সম্ভাবনা থাকে। আজকের সেই জন্য আমার বলার বিষয় যে শূকর পালন করতে গেলে শূকরের কিন্তু ওই গাছের তলায় যে আমি আমার দাদু বা আমার বাবাকে দেখতাম, আজকে সেই জায়গায় করলে হবে না। একে কিন্তু একটু বৈজ্ঞানিক পদ্ধতিতে করতে হবে। অর্থাৎ শূকরকেও একটা ছোট কম খরচে একটা যদি ঘর করে দেওয়া যায় এবং সেই ঘরটা একটু দূরবর্তী হতে হবে মানুষের ঘর থেকে, তাহলে কিন্তু এর থেকে যে সমস্ত অসুখ মানুষে আসতে পারে সেগুলো আমরা বন্ধ করতে পারি। সুতরাং তার একটা শেল্টার ম্যানেজমেন্ট অর্থাৎ ঘরের প্রয়োজনীয়তা আছে, এটার দিকে মাথায় রাখবেন। আর যেটা বিষয় হচ্ছে যে আমরা এখানে অনেকেই করি যেটা হচ্ছে যে বাচ্চা উৎপাদন করি না, মূলত বাড়িতে কিনে আনি, 1 বছর ধরে পালি, তারপর বড় হয় বাজারে বিক্রি করে দিই। অর্থাৎ বাচ্চা নেই, কিন্তু এই রাজ্যে বাচ্চা যতটা উৎপাদন করার দরকার ততটা নেই। কিন্তু কৃষক ভাইদের এগিয়ে আসতে হবে যাতে আমরা অনেক করে এই শূকরের বাচ্চা উৎপাদন করতে পারি। এবং শূকরের বাচ্চা উৎপাদন করলে আমরা দেখতে পাই যে 1 বছরে একটা মানুষ যে টাকা রোজগার করতে পারে, যদি 20,000 টাকা রোজগার করতে পারে একটা মহিলা যদি শূকর থেকে, তাহলে একটা মহিলা শূকর থেকে সে কিন্তু 1 বছরে তার ডবল অর্থাৎ প্রায় 40,000 টাকা কিন্তু দুবার যদি বাচ্চা পায়, সেই বাচ্চা বিক্রি করে সে কিন্তু অর্থনৈতিকভাবে উপকার পেতে পারে। তো এই মূলত আমরা 3টে বিষয় আমি বললাম, আরও আমাদের সঙ্গে বৈজ্ঞানিকরা রয়েছেন, তাদের মতামত জ্ঞাপন করবেন। আপনারা ভালো থাকবেন এবং এই প্রাণী সম্পদের নিয়ে আগামী দিনে এগিয়ে আসবেন, এটাই আমি আশা করছি। দর্শক বন্ধুরা, আমরা ধন্যবাদ জানাই ডক্টর হালদারকে। উনি খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়ে বললেন যে পশু প্রতিপালনের মাধ্যমে কত সহজভাবেই মানুষ জীবিকা অর্জন করতে পারে। এখন আমরা আমাদের সঙ্গে থাকা কিছু দর্শক বন্ধুদের অনেক প্রশ্ন রয়েছে, চলে যাব তাদের কাছে, তারপর আমরা আবার ফিরে আসব বিশেষজ্ঞদের বক্তৃতায়। দেখে নিয়ে আমাদের দর্শক বন্ধুরা কে কি বলছে। আমার নাম শরণকন্যা দেববর্মা, লেমুসরা পাড়া। আমরা মাশরুম চাষ করছি, সেটা 1 সপ্তাহ পরে কালো হয়ে যায় কেন, সেটা আপনি একটু বলুন। एक तो डिसीज होगा, वो यूजुअली होता है ट्राइकोडर्मा का इन्फेक्शन से होता है। एक कारण है कि आपने अच्छा बॉन नहीं लिया है, पैडिस्ट्रॉल अच्छा सिलेक्ट नहीं किया है, तो वो क्लीन होना चाहिए, फ्रेश होना चाहिए। अमन का जो पैडिस्ट्रॉ है वो सबसे बेस्ट है। अगर आप अच्छे पैडिस्ट्रॉ नहीं लेंगे तो आपका मशरूम अच्छा से नहीं आएगा। तो सेकेंड रीज़न हो सकता है कि आपने जब प्रोसेसिंग ऑफ द सबस्ट्रेट जो बोलते हैं उसमें हम लोग पैडिस्ट्रॉ अच्छे से 14 to 16 आवर्स हम लोग उसको पानी में भिगा के रखते हैं और नेक्स्ट डे उसको आधा घंटा तक हम लोग पानी में इसको बॉईल करते हैं। इस स्टेप में अगर आपका कुछ मतलब ख़राब होगा तो आपका मशरूम अच्छे से नहीं आएगा, वो पूरा काला हो जाएगा। तो ये 2 स्टेप और ये जो है मैंने जो बोला है उसको ध्यान में रख के आप मशरूम कल्टीवेशन कीजिए। আমাকে শুনে ভালো লাগলো যে একজন মহিলা কৃষক মাশরুম সম্বন্ধে জানতে চেয়েছেন। আমাদের ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদে মাশরুমের প্রতি বিশেষভাবেই পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং মাশরুমের যে স্পন যেটা বীজ বলে, যেমন ধান উৎপাদন করতে গেলে আপনাকে ভালো বীজের দরকার হয়, সেরকম মাশরুমেরও কিন্তু
বীজের দরকার হয়, যেটাকে আমরা স্পন বলে থাকি। সেই স্পন আমরা প্রায় বছরে 15,000 প্যাকেট উৎপাদন করে থাকি। যেটা আমার মনে হলো যে আপনাদের কিন্তু প্রশিক্ষণ দরকার মাশরুম তৈরি করতে, যেটা হচ্ছে শুধু স্পন দিলেই হবে না, সেটা কিভাবে আপনারা করবেন, কিভাবে বন নেবেন, বন দিয়ে কিভাবে মাশরুমের স্পন দেবেন, সেই সম্বন্ধে বিশদভাবে যদি প্রশিক্ষণ আপনারা না পান তাহলে কিন্তু অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হতে হবে। এবং যতটা মাশরুম উৎপাদন সম্ভব, যেমন ঝিনুকে মাশরুম, অয়েস্টার মাশরুম এখানে খুব উৎপাদন হয় এবং ভালো দামেও বাজারে বিক্রি হয়, প্রায় 200-250 টাকা কেজি হিসাবে বিক্রি হয়ে থাকে। সেখানে দেখা যায় যে ধানের বন যদি আমরা 1.5 কেজি থেকে 2 কেজি নিই, সেখানে প্রায় 800 থেকে 900 গ্রাম উৎপাদন হতে পারে। সুতরাং আমার মনে হয় যে সমস্ত কৃষকরা উৎসাহী থাকবেন মাশরুম উৎপাদন করার জন্যে, তাদেরকে আমরা ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদে আসতে অনুরোধ করছি এবং আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব। এবং তার ফলে প্রশিক্ষণের পরে কিন্তু আপনারা নিজেদেরকে ভালোভাবে মাশরুম উৎপাদনের কাজে নিযুক্ত করতে সক্ষম হবেন। নমস্কার। কৃষিকাজ কৃষি সাজ